আপনি লিভ নিয়েছেন, কারণ ইন্দ্র অস্থির হয়ে গেছে। আমি তো চিন্তা করছি কখন চ্যানেল ভাইঙ্গা ভিতরে এসে বলবো আপনারা দুজন সরেন, আমি কথা বলবো। আমি শুধু তার ভাব দেখতেছিলাম, তার গালের মাংস ফুলতেছিল, তার কপাল উত্তেজিত হইতেছিল, তার চুল কাঁপতেছিল, মানে এইরকম একটা অবস্থা। আপনি একটু ব্যাখ্যা দিয়েন, আপনার এখানে এডিটর কেন এটা লিখলো আপনি একটা খারাপ নারীবাদী? এই ব্যাপারে শেষে বা শুরুতে আপনি এটা একটু আংশিক ব্যাখ্যা দেন, বেশি দিয়েন না, আবার বেশি বেশি বলে ফেলেন না, অল্প বললেই ভালো। এই যে যেমন আপনার প্রিয়, আপনি যার জন্য 2 ঢোক জল বেশি খান ফরিদ ভাই, আপনার প্রিয় সুন্দরী উপদেষ্টা রেজানা বেলা, ওর নাম আমি রেজানা বেলাই বলবো। তো এই বেলাপা সে যে আগাম কুকাম করতেছে, এখন তাকে কিছু বলা মানে তখন আবার তাদের খুব গায়ে লেগে যায় যে হ্যাঁ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কেন বলো ভাই। এখানে একটা এই যে টিটো ভাই যে এতক্ষণ জাহাঙ্গীরকে প্ল্যানটা করে ট্রস ট্রস করে দিল, কেউ কি বলছে কিছু যে জাহাঙ্গীরকে কেন বলতেছো? এই জায়গায় যদি বেলাপা থাকতো তাইলেই দেখতেন কতজন ফোস করে চলে আসতো, হ্যাঁ বেলাকে এভাবে বলছো কেন। ঠিক যেমন আমাদের সাউয়ামি আপাকে যখন আমরা কিছু বলি তখন চলে আসে হা হা করে তেরে আসে যে মনামি আপা, হ্যাঁ নাম সাউয়ামি বললাম, মনামিটাও বলে দিই, আসল নামটা তো বলা উচিত, কষ্ট করে তার বাপ মায়ের রাখছে। তাই মনামি আপাকে যখন কিছু বলে তখন আবার চলে আসে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বাজে কথা বলে। ভাই যখন বলি নুনুসের দন বলি তখন কিন্তু কারো সমস্যা নাই, তখন কিন্তু আবার আমার চরিত্রটা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? তখন কিন্তু বলে না যে একটা বেটা মানুষকে কেন এভাবে বলতেছো, বুঝতে পারছেন তফাৎটা? এই জন্য আমি খারাপ নারীবাদী, বেটা বেড়ি কাউরে ছাড়ি না। মেজর জিয়া যখন জামাতকে বাংলাদেশ এস্টাবলিশ করে দিয়েছে বাংলাদেশের পলিটিক্সে, এবং সে বলছে সে পলিটিক্স হার্ড করে দিবে পলিটিশিয়ানদের জন্য, বান্দির ফুতেদের জন্য তো হার্ড করবে বলে নাই। সেই বান্দির ফুতেদের দেখেন এই যে মানে তাকে বান্দির পুত বলছে এবং সে আইসা বলতেছে আমাদেরকে বান্দির পুত বইলা গালিগালাজ করা হয়। বান্দির পুতের মিনিংটা কি আপনারা জানেন? টিটো ভাই, ফরিদ ভাই, আপনারা কি জানেন? না জানলে আমি একটু ছোট্ট করে বলে দিই। এটা আবার কইলে আবার খুব চেতে যাবে, কিন্তু তারপর আমি বলবো বান্দি হইছে আগেকার দিনে যখন বড়লোক বাড়িতে বিয়ে হইতো, মেয়েদের বিয়ে হওয়ার সময় তাদের সাথে একটা বান্দি দিয়ে দিত সাথে, মানে কাজের লোক। তো বউয়ের যখন পিরিয়ড হইতো, অসুখ থাকতো, তখন সেই বান্দিকে লাগানো ফরজ, মানে ফরজ মতো সরি হালাল ছিল। তো সেই বান্দির ঘরে যে পোলাপান হইতো সেগুলা বংশানুক্রমে কাজের লোকের মানে চাকরি করতো একটা বড় বনেদি বাড়িতে। দেখবেন একই বংশে এক পাল লোক চেহারা সুরত ভালো, এক পাল লোক কামলা কুজাত দেখতে, টুন্ডা বুন্ডা দেখতে। আপনি খেয়াল করে দেখবেন। এইটা আমি বুঝতাম না, এইটা আমি বুঝতে পারছি হুমায়ুন আহমেদের বই পড়ে। এখানে বইয়ের রেফারেন্স টানতে হইতেছে গাজুল্লার মতো, আমি খুবই সরি, কিন্তু তারপরও এর আগে কোনো বইতে আমি এরকম খুল্লা এক্সাম্পল পাই না। টিটো ভাই আপনি পাইছেন কিনা একটু জানায়েন, পরে আমার কথার মাঝখানে না, আমি ওই বই পড়ে প্রথম জানছি। বিটিভিতে আমাদের জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন প্রিয় গণতন্ত্রের ইমাম নাহিদ। সে ভাষণে বলেছে 18+ সবাইকে আর্মি ট্রেনিং ম্যান্ডেটরি করবে সে। আচ্ছা, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে ওর যে স্বাস্থ্য, ও নিজের দিকে চাইয়া দেখছে এই স্বাস্থ্য নিয়ে ওর আগে ট্রেনিং করা দরকার না, ওর আগে ফিটনেস ট্রেনিং করা দরকার না? কারণ সারাক্ষণ তোরা দুঃস্বপ্ন দেখতেছে, এই যে লিগ আইলো দৌড়া করলে ও হয়তো দৌড়ে পিছায়া করবো। ওর ট্রেনিংটা কে করাবে আমাকে কোন? এই যে ধোরা সাহেব জাহাঙ্গীরের কাছে ওকে পাঠাইতে হবে না ট্রেনিং এর জন্য? ফরিদ ভাই, ট্রেনিং এর জন্য যদি জাহাঙ্গীরের কাছে পাঠানো, জাহাঙ্গীর সবচেয়ে ভালো কমি মাদ্রাসায় পাঠাইলে ট্রেনিং ভালো করে দিবে। হ্যাঁ, ও না, ওগুলো ট্রেনিং তো অন্যরকম ট্রেনিং, ওগুলো বলে লাভ নেই। কিন্তু জাহাঙ্গীরের কাছে যদি তাকে কি জানি আর্মি ট্রেনিং এর জন্য, মিলিটারি ট্রেনিং এর জন্য পাঠানো হয় তাহলে কেমন হয় বলেন? সে বলতেছে 18+ সবাইকে। ভাই কেন বাংলাদেশের মতো একটা দেশের 18+ সবাইকে মিলিটারি ট্রেনিং এ ট্রেইনড হইতে হবে? কারণটা কি? বাংলাদেশকে কোনো ওয়ার জোনের মধ্যে পড়ছে? বাংলাদেশের চারদিকে সব শান্তশিষ্ট জায়গা, এখানে তো ওয়ার জোনের মধ্যে পড়ার কিছু নাই। যদি না তারা পাকিস্তানের সাথে ফেডারেল কমিশন গঠন করে সেই 71 পূর্ববর্তী সময় ফিরে যাইতে চায়। কে পিপলস রিপাবলিক না কি জানি ছিল পাকিস্তানের, ইয়েটা আমি পুরোটা ভুলে গেছি। পূর্ব পাকিস্তান, রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এই যে মুরব্বী মানুষ দরকার, থ্যাংক ইউ। মুরব্বী মানুষ থাকলে অনেক ইনফরমেশন সহজে হাতের কাছে চলে আসে, গুগল করা লাগে না। তো এই ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হয়ে গেলে তখন তো এগুলো লাগবে, বুঝেন না? কারণ ওই যে আফগানিস্তানের সাথে লড়াই করা লাগবে, বালুচদের সাথে লড়াই করা লাগবে, করে তো কমা লাগবে। এখন ওরা তো কমে আসছে, তাহলে সেখানে এখানে ফ্রি যদি কামলা পাওয়া যায়, যারা মনে করেন দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। একটু আগে টিটো ভাইয়ের কথার মাঝখানে যখন আমি ফোন কাটলাম যে ওয়াটার স্যালুট দিল, ওয়াটার ক্যানন দিয়ে স্যালুট দিল এয়ারপোর্টে প্লেন যাওয়ার পরে, তো ওদের তো এটা ম্যান্ডেটরি ভাই।
ওদের এটা দরকার না? সারা বিশ্ব জানে পাকিস্তান একটা টেরোরিস্ট রাষ্ট্র, অথচ বাংলাদেশিদের কত হাউস আরেকটা পাকিস্তানের সাথে মহব্বত। পুরোনো কথা আরেকটা জানে, বিহারিস্তান, বিহারিস্তান। আচ্ছা, আরো মজা লাগে যখন আমি দেখি যে এই যে আমি গাইল দিলে আবার হিন্দুগুলা মাইন্ড করবো, কিছু করার নেই, আই এম নট সরি ফর দ্যাট। হিন্দুগুলা নাচতে নাচতে দেখে আবার পাকিস্তানি ড্রেস পিন্ধার জন্য খুব উদলা হয়ে ঘুরে। কি ভাই, তো সমস্যা কি? 71 সালে লুঙ্গি খুইল্লা খুইল্লা সিন্দুর। ইন্দ্রা 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 আমার একটু ফোন কাটতেই হবে। শোনেন, এই হিন্দুদের ব্যাপারে যদি আমি বলি, তাহলে এরা আসলে বেঁচে থাকার জন্য একটা কৌশল অবলম্বন করছে, এছাড়া আর কিছু পাকিস্তানি ড্রেস পরে থাকা কোনো কৌশলের মধ্যে হইতে পারে না। পারে। আমি গার্লস গ্রুপে গ্রুপে দেখি পাগলা হয়ে পাকিস্তানি ড্রেস কিনতেছে নিজের টাকা দিয়ে। কেন ভাই? কি কারণে? কি কারণে তোকে পাকিস্তানি আমি প্রচুর হিন্দু চিনি ভাই, যারা মনে করেন কোরবানি ঈদে মুসলমানদের চেয়ে বেশি উইশ করে, বেশি নাচানাচি করে, দেখানোর জন্য যে দেখো আমরা তোমাদের সাথে কত ভালো। কিন্তু দেখেন ঘাটটা ঘুরে ওই সবার আগে মালাওয়ান গাইল দেখায়, ওই গাইল দেখায়, ও এটা জানে, কিন্তু তারপরে ওকে বেশি শো করতে হয়, সেটা ডিফারেন্ট জিনিস। বাট আমি যেটা বলতেছি যে এই যে বাঙালিরা কেন পুন মারা খাবে না? হিন্দুগুলা যে লাল হয়েছিল, সেই লাল হওয়ার পরে তাদের লজ্জা শরম তো হয়ই নাই। এখন দেখছি যেহেতু ঈদের সামনে, আমি এই জন্য কথাটা তুললাম, গার্লস গ্রুপে গ্রুপে দেখি এরা হিন্দুগুলা স্পেশালি, মানে আমি কমেন্ট গুলো চেক করি যখন কোনো গার্লস গ্রুপে পোস্ট দেখি যে পাকিস্তানি ড্রেসের ব্যাপারে, পাকিস্তানি প্রোডাক্টের ব্যাপারে, দেখি হিন্দুগুলা নাচতে নাচতে ওগুলো পরে। কারণ ওদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেছে, ওদেরকে কিভাবে খুঁজে খুঁজে নাম এবং সিঁদুর শাখা দেখে দেখে মার্ডার করা হয়েছে, এটা কি ওরা ভুলে গেছে? মুসলিম গুলো তো মোনাফেকি, তাদের কথা বাদই দিলাম। এরা মোনাফেক না হলে কি জামাত সাপোর্ট করতো মুসলিম গুলো কোনোদিন? এটা সম্ভব যে জামাতের প্রতিষ্ঠাতা তার মৌদিদির ছেলে, সে বলে আমরা কোনোদিন জামাত ইসলামকে আমাদের বাড়ির চৌহদ্দিতে ঢুকতে দেয় না। আমার বাপ আমাকে ইসলামে কি জানি ইংলিশ মিডিয়ামে পড়াইছে, এই জামাত ইসলাম আমাকে সাপোর্ট করতে দেয় নাই কোনোদিন। কারণ আমার জান, এবং সে তার সংশোধনা কোথায় যেন অবাক হয়ে বলছে যে আমি অবাক হয়ে যাই বাংলাদেশের মানুষ কিভাবে যে দলটা বাংলাদেশ চায় নাই সেই দলটা বাংলাদেশে রাজনীতি করে। এটা একটা বাংলাদেশ একটা বিরল দেশ, এই কথা সে বলছে। এবং বাংলাদেশে আসছিল মনে হয় 2013 সালে, তখনও কে একজন এগুলো বলে গেছে যে বাংলাদেশ এরকম অদ্ভুত কেন? কারণ বঙ্গ হয়েছে বেইমানের যাচ্ছে। এই যে বঙ্গবন্ধু বলছিলাম যে কথায় আমি ছিলাম, টেটো ভাই বারবার আমার পক করে মানে ডিস্ট্রাক্ট করে দিছে। বঙ্গবন্ধু বলছিল বাঙালিরা বেইমান হইতে পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু আজকের দিনে দাঁড়ায় এটা সত্য, বাঙালিদের যে বেইমান বাংলাদেশে আর কোথাও নাই। বাংলাদেশ বলতে সরি আমি ভুল বলছি, পৃথিবীতে আর কোথাও নাই এত বড় বেইমান। দেখেন বাঙালি লোকজন ইউরোপ যাবে, আমেরিকা যাবে, তারপর ধরেন জার্মানি তো ইউরোপের মধ্যে, সরি আমি ভুল বলতেছি, রাশিয়া যাবে, চায়না যাবে, জাপান যাবে, গিয়া ওখান থেকে যাবে বাংলাদেশে জামাত আসুক, বাংলাদেশ যেন আফগানিস্তানের মতো চলে। কেন? লজিকটা কি আমাকে বলেন। তাকে যদি বলেন যে তাইলে তুমি যদি তাই চাও, তাহলে তুমি ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া ছেড়ে তুমি আফগানিস্তানে যাও। না, আমি আফগানিস্তানে যাব না। কেন? ওখানে জীবন মান উন্নত না, ভালো না, মেয়েদের স্বাধীনতা নাই। তখন এই যে আমার এবার ইন্টারেক্ট করতো, তখন আরো জামাল ভাইরা পাগলা হয়, 3টায় টিমের আলি বেচবে, 5টায় বেচবে না। না, জামাল ভাইরা পাগলা সে আবার বাংলাদেশে জামাতি শাসন চায়, কিন্তু নিজে বাংলাদেশে থাকবে না, নিজে থাকবে ইহুদি নাসারাদের দেশে, খ্রিস্টানদের দেশে, যেখানে নিজের ইচ্ছা মতো গিয়ে চিল্লানো যাবে আমি আমার মতো নামাজ পড়ার জায়গা চাই, আমি মাইনরিটি, আমাকে তোমরা সেখানে সে মুসলিম ভিকটিম কার্ড খেলবে, বুঝছেন? 20 বছর বারে চাকরি করে ওই বারের টাকাতে বাংলাদেশে মসজিদ বানায় আর কয় যে সরি আইন চাই। পারফেক্ট। বাঙালি কিরকম উঁচু, মানে চলে যাতে বাঙালি হয়েছে সেই রকম মোনাফেক জাত, যারা বাংলাদেশে খুব ভালো থাকবে টাকবে, ঠিক আছে, খুবই সুন্দর, তারা ট্যুরে যাবে, ট্যুরে যে দেশেই যাক, সৌদি আরব বা এই টাইপের আরব দেশ যে দেশেই যাক, গিয়ে প্রথম কথা হয়েছে হালাল ফুড খাবো, দ্বিতীয় কথা হয়েছে সস্তায় মদ কই পাবো, তৃতীয়টা আমি আর পাবলিকলি বললাম না। বুঝে নিন আমার মুখ খারাপ, আমি এত খারাপ কথা আর বললাম না, যে আমি এমনি খারাপ। তো দেখেন তারা ফুড খাবে হালাল, তাদের সাথে বউ থাকলে বউয়ের মাথায় থাকবে 7 হাত ঘোমটা, নিজে পরবে 3/4 প্যান্ট, কিন্তু আবার মদও খুঁজবে, বউ বাচ্চাকে হোটেলে রেখে সে গিয়ে মদ খায় আসবে। আমি নিজে একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি, যদিও আজকের যেহেতু আমাদের টপিক নাই, এখানে প্রচুর অন্য মানে আমাদের কথা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তারপর আমি এই কথাটা বলবো। আমি 19 সালে কোরিয়া থেকে যখন ফিরি, তখন আমাদের ট্রানজিট ছিল চায়নার গংজুতে। তো ওইখান থেকে যখন বাংলাদেশের জন্য যাত্রা করি, কোরিয়া থেকে আসছি, গংজু থেকে আবার বাংলাদেশ,
সেকেন্ড প্লেনটাতে যখন উঠলাম, প্লেন ভরা দেখলাম বাংলাদেশি কোন একটা কোম্পানির লোকজন গেছিল ওইখানে, একসাথে ফিরতেছে, সবাই একসাথে যে একসাথে ফিরে না, প্লেনটা ছাড়ছে কি ছাড়ে নাই, ট্রাস্ট মি, মানে সবাই পাগলা হয়ে মদ খাওয়া শুরু করছে। এবং আমি একা একটা জিন্স টপস পরে আমি একটা বাচ্চা নিয়ে ট্রাভেল করতেছি, এটা নিয়ে তাদের খুব জেনি শুরু হয়ে গেছে। আবার ট্রেন, মানে সবচেয়ে মজার বিষয়টা কি, আমি তো মনে করেন কানে ইয়ারফোন গুঁজে সিনেমা দেখতেছিলাম, আবার মানে মাঝে মাঝে অফ করে তাদের নটাঙ্কিবাজি শুনতেছি, হ্যাঁ এই মদটা খাবো না ওই মদটা খাবো, বহুত কথাবার্তা। আবার হালাল ফুড খাইছে চাইনাতে খুঁজে খুঁজে, বুঝেন, কিন্তু প্লেন উইটে কিন্তু তারা মদ খাইতেছে। আচ্ছা, যখন বাংলাদেশের কাছাকাছি চলে আসলো না, ঝটপট তারা দেখলাম প্রত্যেকেই একদম ওয়াশরুমে লাইন লাগাই দিছে, গেল ফ্রেশ হইলো, মুখে চোখে পানি দিল, মানে ফ্রেশ ট্রেশ হয়ে নামে আসছে বাসায়, যেন কোনো মতেই কি ধরা না খায়। না না না, চায়না গেছি বলে কি আমরা হালাল কিছু হারাম কিছু খাই আসছি নাকি? আর প্লেনের ফ্রি মদ আমরা কখনো খাই না, আমরা শুধু ডুডু খাই। তারা এত ভালো লোক, মানে এই যে বাঙালির যে ক্যারেক্টারটা, এটা বলার কারণ হইলো বাঙালি এত হিপোক্রিট। না না না, এইখানে আমার আবার একটু আপনাকে পিংস করতে হবে। মুসলমান বাঙালি না, ওইটাও না, মুসলমান বাঙালি না, বাঙালি মুসলমান বলে কিছু হয় না। এইটি যে আপনাদের একেবারে কমপ্লিট একটি ভুল সিলেক্টেড শব্দ, শব্দটা হবে বাংলা ভাষী মুসলমান। সরি, বাংলা ভাষী মুসলমান, বাংলা ভাষী মুসলমান, এবার বলে না বাংলা ভাষী। হ্যাঁ ইন্দ্রা, ক্যারি অন। এদের এই মোনাফিকি আচরণ দেখেন, একই সাথে তারা মদ খাইতেছে, একই সাথে তারা বিদেশে হালাল খাবার খুঁজতেছে, আবার ওই যে কি জানি কয় নারীও খুঁজতে, সবই ঠিক আছে, কিন্তু আমি কেন জিন্স টপস পরলাম, একা একা ট্রাভেল করতেছে, এইটাতে তাদের খুব অ্যালার্জি হয়ে গেল। ডিফারেন্সটা বুঝতে পারছেন? এরা প্রত্যেকে উন্নত দেশে যাবে, উন্নত দেশে ঘুরবে ফিরবে খাবে, বাট নিজের দেশে যাবে শরিয়া আইন। কারণ শরিয়া আইন যদি বলেন, এদেরকে খেয়াল করে দেখবেন যে রিসেন্ট টাইমে নারীরা বাংলাদেশে বেশ বেশ কন্ট্রিবিউট করে কিন্তু সংসারে, যার সংসারে ভালোই কন্ট্রিবিউট করে, যেন অনলাইনে কাজ করে হোক অফলাইনে কাজ করে হোক, যাদের অনলাইন বিজনেস আছে তারা বিজনেস দিয়ে, যারা চাকরি করেন না ছোটখাটো যেটাই করেন না কেন, বা মানে অনেক এন্টারপ্রেনার আছে, সব মিলায়। তো বউয়ের তরফ থেকে যখন একটা ভালো অ্যামাউন্ট সংসারে কন্ট্রিবিউট হয়, তো যে একটা স্টেবল একটা লাইফ ছেলেদের যে মজাটা যে আসছে, যে আমার একার সংসারটা টানতে হচ্ছে না, এরা দেখবেন ইনায় বিনায় আবার কিন্তু একটা ন্যারেটিভ স্ট্যাবলিশ করতে চায় যে না 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 না, মেয়েদের কাজ করা, বাইরে কাজ করা খারাপ সেটা না, বাট শালীনতা রাখতে হবে। শালীনতা যেমন আমার কাছে শালীনতা একরকম, টিটো ভাইয়ের কাছে আরেক রকম, তেমনি আমাদের চুম্মা শফিকের কাছে আরেক রকম, যে কারণে তার কাছে ওয়ার্কিং ওমেনদের প্রস্টিটিউট মনে হয়েছে। তার নিজের বউ কিন্তু আবার ডাক্তার, এটা খেয়াল কইরা, নিজের বউ ডাক্তার, নিজের বউ ডাক্তার, আর মেয়ের জামাই মেয়ে এগুলোও মনে হয় ডাক্তার, ফুতের বউ মনে হয় ডাক্তার, ফুতের বউ মনে হয় ডাক্তার। চিন্তা করে জামাতেরা ঘরে বাইরে সবাই চাকরি করে। হ্যাঁ, বাংলাদেশে বরং আওয়ামী লীগ বিএনপির অধিকাংশই চাকরি করে না, জামাতের সবাই পেশাদার, বোনেরা চাকরি করে। হ্যাঁ, জামাতের সবাই চাকরি করে, এটা আমি ডাটা আছে। না আমিও জানি, আমি জানি। এটা কেন বললাম? কারণ জামাতিদের এই চাকরিটা করতে হয়। কেন করতে হয়? কারণ জামাতি যে কোনো একটা প্রতিষ্ঠান আপনি দেখবেন নিজেদের লোক ছাড়া কাউকে নেয় না, তো এই লোকগুলো তো নিজেদের ঘরের লোক হইতে হবে। আরেকটা কারণ হইতে পারে, এটা কইলে আবার গালি দিব, তারপরে বলি, কারণ ওরা তো জানে ওই যে জামাতের শফিক কি যেন কইছে, ওই কামও করতে পারে, কারণ ওরা তো এরকম, তাই সবারই তাই মনে করে। না না, ওটা তো ডেফিনেটলি করে। এই যে 501 নাম্বার নাম তো হুদাহুদি হয় নাই, মানবিক বিবাহ বলেও তো একটা ব্যাপার আছে, মানবিক দিকও তো দেখতে হয়, তাই না? হিউম্যানিটি রাইটস বলে আছে না, টিটো ভাই বলেন, হিউম্যান রাইটস তো আপনার হয়। এইসবের জন্য মানবিক বিবাহ চলে। যেটা বলতেছিলাম, এই যে জামাতিরা বেশি চাকরি করে, এইটার লজিক্যাল কারণ হচ্ছে নিজেদের প্রতিষ্ঠান চালাইতে তাদের নিজেদের লোক খুবই প্রয়োজন, যে কারণে তাদের চাকরি করে। এবং স্টুডেন্ট গুলো সাধারণত স্টুডেন্ট লাইফ থেকেই কামানো শুরু করে, কারণ তাদের লোক দরকার। আর এই যে দেখেন আওয়ামী লীগ বিএনপির, এরা মনে করেন সচেতন করবে কিন্তু নিজেরা করবে না, যে কারণে, এবং তারা বলবে আওয়ামী লীগের, এই যে টিটো ভাই একটা দোষের কথা যে বললেন, এই কারণে আমি এই কথাটা তুললাম যে আওয়ামী লীগ এসে বিচার করবে না। এটার বলার কারণ হয়েছে আওয়ামী লীগের লোকজন বলে, ইয়া তো খুঁজে ধইরা লোক কি পাওয়া যায় যে খুঁজে আওয়ামী লীগের লোক নিমু? জামাইটা কিভাবে পায় আমাকে একটু বলেন। আমি বলি আজকে বলি আপনি অনেক কম করছেন আমাকে, আপনি এখন কই দেন।
আজকে একজন দেখলাম কে যেন কমপ্লেন করতেছে যে প্রশাসনের টপ টু বটম জামাত দিয়ে ভরা। ভাই তোরা এটা আজকে সম্ভবত বিএনপির লোকটা, তোরা এটা আজকে বুঝলি যে প্রশাসনের টপ টু বটম জামাত? আমাদের আগে যে দাঁড়ান এখানে কথা এখানে আরো অনেকগুলো টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এদের বেশিরভাগেরই চাকরি আওয়ামী আমলে। বলেন লীগের আমলে তারা নাকি কোটার জন্য চাকরি পায় নাই, তারা নাকি ছাত্রলীগের জন্য চাকরি পায় নাই, তারপর তারা টাকা পয়সা দিতে পারে নাই তাই জন্য চাকরি পায় নাই, তারপর তারা জামাতি কানেকশন সেই জন্য চাকরি পায় নাই। অথচ আজকে আমরা সবাই খুলে আম দেখতে পাচ্ছি প্রশাসনের টপ টু বটম প্রত্যেকটা মানুষ জামাতি। তাইলে এতদিন যারা চাকরি পায় নাই করে কান্দাকাটি করতো, এরাই দেখতেছি এখন মানে বুক ফুলায় বলে আমরা তো এত বছর ঠিকই জামাত কইরাও চাকরি করছি, কেউ তো আমাদের ধরতে পারে নাই। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে মুনাফিকি বেঈমানির কথাগুলা, আসল কাহিনীটা হইলো এই, এরা সারা জীবন থাকবে, আছে ছিল, এদেরকে আইডেন্টিফাই করার জন্য আমাদের লাইফে 5ই আগস্টে যে কত বড় একটা ভূমিকা রাখছে। মানে মনে কষ্ট লাগে আমাদের যারা তৃণমূলের কর্মীরা মারা যাচ্ছেন, যারা ঘরে থাকতে পারতেছেন না 18 মাস ধরে, যারা এই যে দুদিন আগে একজনের দেখলাম মা মারা গেছে, একজনের বাবা মারা গেছে, ওনার জেল গেটে নিয়ে গেছে, আরেকজন জানাজায় আসতে পারে নাই, ফোন করে যে জানাজার আগে যে ক্ষমা চাইতে হয় সবার কাছে বাপের তরফে। তো এগুলো চোখে দেখতেছি, কষ্ট লাগে। কিন্তু তারপর আমি বলবো যে 5ই আগস্ট আমাদের খুব 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 দরকার ছিল, খুব বেশি পরিমাণে দরকার ছিল। কারণ 17 বছর যদি একটা রেজিম ক্ষমতায় থাকে তাইলে মনে করেন এদের গুপ্ত হওয়ার জন্য মানে চান্সটা অনেক বেশি থাকে। কিন্তু 5 বছর পর পর যদি চেঞ্জ হয়, ওরা মনে করেন মুখোশ পড়তে পড়তে মানে খুলতে পড়তে এত টাইম বেশি পায় না। টানা 17 বছর এরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পাইছে, যে কারণে দেখেন মানে কল্পনা করতে পারি না এরকম এরকম জায়গা থেকে জামাতি বের হয়েছে। টিটো ভাই বলেন, আমরা কি কল্পনা করতে পারছিলাম যে এরকম এরকম জায়গা থেকে জামাতি বের হবে? প্রত্যেকটা জায়গা থেকে বের হয়েছে। যারা অনেকে মনে করেন যে ফেমিনিজম প্র্যাকটিস করে বা ফেমিনিস্ট হইতে চায়, তারা করে কি মেয়েদের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সব ক্ষমা করে দেয়, যে এগুলো বলা যাবে না, বললে কি হবে, সোসাইটি তো মেয়েরা এমনি পিছিয়ে আছে, এগুলো সামনে আগে ধরো ব্লা 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 বুঝিছো কি আর কি, বুঝেন নাই? এগুলো বংচং বুঝে আসলে কোনো কাজ নাই। যেটা ট্রু সেটাকে ট্রু বলেই স্টাবলিশ করতে হবে, এর কোনো ব্যত্যয় হওয়া যায় না। যেমন আজকে আমি দেখলাম বদিউল আলম মজুমদার, টিটু ভাইয়ের প্রিয় মনে হয় লোকটা, সে বলতেছে কমিশনের দায়িত্ব পালন করছি কিন্তু সরকারের অংশ ছিলাম না। বদিউল আলম মজুমদার কেউ চিনি না। চিনবেন না কি যেন আশ্চর্য। আচ্ছা ওকে আচ্ছা বলেন ইন্দ্রা। কমিশনের দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না, আপনি মানে বুঝতে পারছেন? মানেটা বুঝছেন? এটা হয়ে আঙ্গা বললেও বইয়ের দায়িত্ব পালন করি নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হয়ে গেছে সেই রকম। আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুর রহমান আছে, সে বলছে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিচ্ছে, কিন্তু তার মানে এই না যে ওরা বাংলাদেশের নাগরিক হয়ে গেছে। আই মিন সিরিয়াসলি, মানে এইটা যে আমার কাছে কি পরিমাণ হাস্যকর লেগেছে, মানে আমি দেখেছি শুনেছি, মানে তাহলে কি চোদনা আমি তাহলে চোদনা না আপনার কাছে না। টিটু ভাই কই না থাকেন আমি ভুলে গেছি, সুইডেন। টিটু ভাই সুইডেনের পাসপোর্ট ধরেন এক সময় পাবেন, কিন্তু সে সুইডেনের নাগরিক হবে না, বুঝতে পারছেন? ব্যাপারটা হয়ে গেছে এরকম। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক হইতে পারবে না, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সারা দুনিয়া একদম যা কিছু করে বেড়াবে। আপনি বড়জোর এই কথাটা বলতে পারেন যে আমি যখন সুইডেনের পাসপোর্ট পাবো আমি সুইডিশ হব না, এইটা আপনি বড়জোর বলতে পারেন। আপনি সুইডিশ হতে পারবেন না, আমি আজীবন বাঙালি থাকবেন, বাট আপনার নাগরিকত্ব হয়ে যাবে সুইডেনের। সে বলতেছে রোহিঙ্গারা পাসপোর্ট বাংলাদেশের পাবে, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক হবে না। আরে রোহিঙ্গাদের তো আমরা কেউ বাঙালি বলতেছি না। একটা নাগরিকের বেসিক আইডেন্টিটি কি হয়? এনআইডি কার্ড হয়, ড্রাইভিং লাইসেন্স হয়, পাসপোর্ট হয়। সেখানে সে পাসপোর্ট হচ্ছে সব ফাইনাল ধাপ, যেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনালি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন। টিটু ভাই 72 সালে বঙ্গবন্ধু যখন বলছে যে যারা সরাসরি রাজাকার ছিল এদের বাইরে বাকিদের মাফ করে দাও, কেন করে দিছে বলেন? কারণ ওনার শারীরিক কাঠামো যেরকম বিশাল, ওনার হৃদয়টাও বিশাল ছিল। উনি ভাবতেও পারেন না যে বাঙালিরা কোনোদিন ওনার সাথে বেইমানি করবে। ওনার কনফিডেন্স এই লেভেলে ছিল যে পাকিস্তানিরা আমাকে মারতে পারে না, বাঙালিরা আমাকে কিভাবে মারবে? অথচ দেখেন সেই বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বঙ্গবন্ধু খুন হয়েছেন।
উনি কিন্তু তাই না? কল্পনা করেননি। আরেকজন সেনা প্রধানও জিয়াউর রহমানকে সেনাদের হাতে মরতে হয়েছে। সেইটা পরের হিসাব। সে মানে তার শারীরিক কাঠামো, তার হৃদয় তো বঙ্গবন্ধুর সাথে তুলনার যোগ্য না, তার পজিশন সেটা ডিফারেন্ট। বলি নাই, মানে কাকে কাকের গুস্ত খাইছে সেটাও বলছি। হলো যে আমাদের ওয়াকার ইউনূস সাহেব বলেছে ইলেকশন না হওয়ার কোনো চান্স নাই। আমাদের প্রিয় সেনাবাহিনী, আমাদের প্রিয় শান্তিতে কি 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 জানি আছে না তাদের, মানে টিটো ভাই মাইন্ড করতে পারেন, আপনার ছেড়ে আসা ইয়া ডিফেন্স, তো ওরা এরকম শান্তিতে সমুদ্রে কি যেন ধরতেছে, মনে আসতেছে না, যাই হোক বাদ দিই। তো তারা এখন দেশের শান্তি রক্ষায় ইলেকশন, বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা সুন্দর কথাটা। তো এরকম করবে, নৌবাহিনী প্রধান ওই ছাগলের মতো দুইখান দাড়ি রাখছে, ওর চেয়ে আমার দাড়িও বেশি। আমি যদি ঠিকঠাক মতো প্লাক না করি, আমার দাড়ি ওর চেয়ে বেশি হইব কাউন্ট করলে, ট্রাস্ট মি। তো সেই কিছু কর নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। ওই দাড়ি ওই পর্যন্ত ছিলেন। ছাগলা দাড়িটা সে বলতেছে আমরা যুদ্ধ জাহাজ রেডি রাখবো। ভাই, ইলেকশনের যুদ্ধ জাহাজের ফাংশন কি? মানে ইলেকশন হচ্ছে বাংলাদেশে, অন্য কোনো দেশের সাথে তো না যে যুদ্ধ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ রেডি রাখবে, সাগর নদী পার হইয়া যাবে ওইখানে। যুদ্ধ জাহাজ যদি রেডি রাখবে, সাবমেরিন রাখলে বেশি ভালো না? কোন উপর দিয়ে যাওয়ার চেয়ে নিচ দিয়ে যাওয়া তো বেশি ভালো, সেফ, তাড়াতাড়ি যেতে পারবো ট্রাফিক এড়ায়। সার্কাসের দেশ চলতেছে, এবং সেই সার্কাসের মধ্যে আজকে 12 তারিখের অবৈধ ইলেকশন, সেটা হওয়া না হওয়া দিয়ে বাংলাদেশ কিছুর মধ্যে পড়ার নাই। বাংলাদেশ মানে প্যাচের মধ্যে পড়ে গেছে আরো মেলা আগে। এই প্যাচটা এই 75 পরবর্তী টাইমে যে পড়ছে, সেখান থেকে আমরা তাদেরকে তুলে আনতে পারি নাই। বলবেন যে শেখ হাসিনা তো 17 বছর ছিল, তখনও আমরা পারি নাই। কেন পারি নাই? এই অ্যান্সারটা এখন আবার চলে যাইতে হবে যে সেই যে শিবিরের মধ্যে 17 সালে যখন তাসনিম যারা একটা তেনা সুতি দাদির পুরান কাতান পিন দিয়ে মাথায় একটা তেনা বেঁধে বিয়ে করছে, তার জামাই কিন্তু লগে হেভি দামি একটা ব্র্যান্ডের, টপ ব্র্যান্ডের একটা স্যুট পিন দিয়ে বসেছিল, এবং সেই ভেন্যুটার ভাড়া ছিল অনেক বেশি, ফটোগ্রাফিতে খরচ ছিল অনেক বেশি। সে বলছে আমি বিয়ের খরচ কমাইতে চাই, সরি, আমি হিজাব ইজ মাই প্রাইড, আমি হিজাব ছাড়া কিছু করবো না, হিজাব ছাড়া আমি বিয়ে করব, নিজেকে কল্পনাও করতে পারি না, ব্লা ব্লা ব্লা। এবং সেই নিউজ খুব ভাইরাল করানো হয়েছে যে একদম মেয়ে মিনিমালিস্ট হিসেবে বিয়ে করতেছে, দেখো শি ইজ দ্য আইডল। মেয়েদের মধ্যে একমাত্র আমি ইন্দ্রা ফেসবুকে লিখছিলাম এটা শিবিরের দাসী, এইটা একটা নোটি, ব্লা ব্লা ব্লা। এবং প্রত্যেকে আওয়ামী লীগ ঘরানার মেয়ে এবং ছেলে প্রত্যেকের ভাষ্য ছিল একই, ইন্দ্রা বেশি বুঝে, ইন্দ্রা কাউকে দেখতে পারে না, ইন্দ্রা ফেম সিক, ওই মেয়েটা বেশি লাইমলাইট পেয়ে গেছে, এই জন্য ইন্দ্রা জ্বলতেছে। আই মিন সিরিয়াসলি, আমি বলতেছি ও শিবির, এবং ওকে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ মেয়েটা কত ভালো, ওয়াইফ ম্যাটেরিয়াল, হ্যান ত্যান। টিটু ভাই তো বুঝতে পারতেছেন ছেলেদের কি ধারণা যে মেয়েরা অনেক খরচা থাকে, বউ মেনটেন করা লাগে, অ্যাঙ্গেল থেকে একজন একদম মাথায় তুলে নাচছে। সেই মেয়ে দেখলাম টুস করে পড়তে চলে আসছে বিদেশ। আচ্ছা, বিদেশ আসার পরই আচকা মেরে তার হিজাব নাই হয়ে গেল, সে প্যান্ট শার্ট পরে চলে আসলো, এবং কারোর কোনো সমস্যা নাই। খেয়াল করছেন? কারোর কোনো সমস্যা নেই। আপনি মিলটাকে কোথায় খুঁজে পাবেন? এই যে এই চক্র থেকে এখানে আসলাম, আপনি যে বললেন চক্র থেকে এখানে আসলাম, এই মিলটা কোথায় খুঁজে পাবেন? দেখেন, শেখ হাসিনা পাতলা শাড়ি পরে না, উনি আগে তাঁতের শাড়ি পরতেন, এরপর জামদানি শাড়ি পরলেন, কিন্তু শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা কালা, শেখ হাসিনার বুদ্ধিশুদ্ধি নাই, শেখ হাসিনার পড়াশোনা নাই, খালেদা জিয়ার অনেক জ্ঞান, অনেক জানাশোনা, কারণ হচ্ছে তার চামড়া সাদা এবং সে পাতলা পাতলা দামি ফ্রেঞ্চ শিফন পরে। বাকিটা আমি আর বললাম না। একটা মানুষের লিভার সিরোসিস কখন হয় ভাই? কখন হয়? লিভার সিরোসিস কেন হয়? তার মধ্যে অনেকগুলা কারণ হয়েছে, টিটো ভাই জানে। একটু আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম টিটো ভাই, আমি আর এক্সপ্লেন করলাম না। দেখেন, তুলনা বাংলাদেশের মানুষের ব্রেইন, আপনি যে বলেন যে বাংলাদেশে কেন এগুলা এত বেশি হয়, বা বাংলাদেশ এই চক্রটার মধ্যে আগাবে না পিছাবে, আপনি যে কথাটা বলেন তার আগে তো বাংলাদেশের মানুষের এভারেজ ব্রেইন দেখতে হবে। যারা চিন্তা করে যে শেখ হাসিনা কালা, মানে পলিটিক্সে কালা আর ধলার মানে মাঝে যেটাকে আমি আসলে বুঝে পাইলাম না, ওরা কি নাটক সিনেমা করতে আসছে? নাটক সিনেমা করতে আসলে ধরেন এই যে আমাদের মোশাররফ করিম, লালবদর মোশাররফ করিম মিডিয়াতে থাকার কথা না। আলাদা প্রশ্নটা যখন আসছেন তখন একটা কথা বলতেই হয়, শেখ হাসিনার দিকে একবার একটু তাকায় দেখেন, পায়ের চুল মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই মহিলাকে কিন্তু পুরোপুরি বাঙালির বাচ্চা বাঙালি মনে হয়, একদম মানে জাত বাঙালি।
ওর 14 ভাই, গোষ্ঠী। আমি Pure বাঙালি। এক মিনিট, এই ভূমির সন্তান মনে হয় শেখ হাসিনাকে। খালেদা জিয়াকে দেখেন তো, দেখেন তো আমি খালেদা আমি জিয়াকে এটাই দেখেন। বলতেছিলাম, আমি যদি ওই ইতিহাস ধরে টান দিই তাহলে এটা হলো চা বাগানের বিশাল একটা ইতিহাস বলতে হয় বাবুদের, সেই ইতিহাসটা আমি এখানে বলতে চাচ্ছি না। আমি সেই ইতিহাসটা বলতে চাচ্ছি না, এই জন্য এই যে না আপনি বলতে পারবেন না, চুপ। বাঙালিদের চিন্তা ভাবনাটা হইছে এরকম, তাসনিম যারা কিন্তু দেখতে আহামরি সুন্দর না আমাদের ইয়ার মতো, বেগম জিয়ার মতো, কিন্তু তাসনিম যারা ভালো, সে আগে হিজাব পড়তো এখন পড়ে না, তাও তাসনিম যারা ভালো। কেন? কারণ ও শিবির করে, কারণ ও পড়াশোনা করছে। কিন্তু সেম ক্যাটাগরিতে শেখ হাসিনা ভালো না, খালেদা জিয়া ভালো, কারণ খালেদা জিয়ার চামড়া সুন্দর, সে পাতলা পাতলা শিফন শাড়ি পরে। এবং এই যে নারী নেতৃত্বের কথা বললেন, দেখেন খালেদা জিয়ার নেতৃত্ব খুব আরাম লাগছে ওদের। কেন আরাম লাগছে? কারণ খালেদা জিয়া ওদেরকে তোল্লাই দিছে। তার খালেদা জিয়ার জামাই মাগুর গিয়া, টিটো ভাই যে বললেন যে কেন সে সেনাবাহিনীর লোকদের হাতেই খুন হয়েছে, তার তো এটাও একটা কারণ। সে এই যে গোয়াজম জামাতকে প্রতিষ্ঠা করে গেছে বাংলাদেশের রাজনীতিতে, এই বিস্ফোরা বাংলাদেশে সে নিয়ে আসছে। এখন আপনি যে বলতেছেন যে এই যে বাংলাদেশ 12 তারিখ ইলেকশনের পরে কোথায় যাবে, ভাই বাংলাদেশ 12 তারিখের মধ্যে আগে এটা ছিল, ধরেন মানে ওদেরকে গাইল পারছে, এইটা আবার পাবলিকলি বলতে আসছে। বুঝতে পারছেন এদের ব্রেনটা কোথায়? এই যে বান্দির বাচ্চা টার্মটা ওইখান থেকে আসছে। বান্দির বাচ্চাটা গালি দেয়াই হয় যে তোমার কোনো স্বীকৃতি নাই আমাদের পরিবারে, তুমি আমাদের ফ্যামিলির রক্ত ক্যারি করতে পারো বাট তুমি আমাদের ফ্যামিলির নাম বা টাইটেল ক্যারি করতে পারবে না। এই কারণে বান্দির বাচ্চা গালিটা দেওয়া হয়। অনেকেই হয়তো জানেন না, যে জন্য মনে করেন এটা সিম্পল একটা গালি, খানকির ছেলের মতো, এই টাইপের মতো। কিন্তু খানকির ছেলে এবং বান্দির ছেলে দুইটা আলাদা জিনিস, এটা আপনাদেরকে বুঝতে হবে। দুইটা কোনোদিনই একই রকম না। যেটা বলতেছিলাম, নারী নেতৃত্ব নিয়ে কথা আসছে, নারী নেতৃত্ব নিয়ে কথা আসছে। দেখেন জামাতের আমিরের বউ, এক মহিলা যে ডাক্তার, সে বলতেছে আমরা রাজনীতি করবো কিন্তু আমরা নেতৃত্ব চাই না। যেরকম সারা জীবন শুনে আসছি জামাত রাজনীতি করবে কিন্তু ক্ষমতায় যাইতে চায় না। এখন দেখেন তারা বলতেছে অনেক কিছু তো খাইছেন 54 বছর, একটু গু খায় দেখেন, আমাদেরকে একটু টেস্ট করে দেখেন। জামাতের কিন্তু শুধুই মানুষের সেবা করতেছে, তারা ক্ষমতা চায় না। হ্যাঁ, এবং এই যে বেটিগুলারে বাড়িতে বাড়িতে পাঠাইতেছে যে আমাদেরকে ভোটটা দিও মা বোনেরা। ভাই যে মেয়েরা কোনোদিন তোদের নেতৃত্ব, যাদের লিডারশিপ কোনদিন মাইনে নিবি না, ওদের ভোট দিয়ে তোকে কাম কি? ও ভোট চাস কি জন্য? কি জন্য ওদের ভোট লাগবে? আমি তো এই লজিকটা বুঝি না। ওরা যখন ভোট চাইতে আসে, কেউ কি ঘুরে এই প্রশ্নটা করতে পারে না যে আপনারা তো নারী নেতৃত্ব পছন্দ করেন না, তাহলে মেয়েরা ভোট দিলেই কি না দিলেই কি? এই প্রশ্নটা কেন ওদের মুখের উপর কেউ করতেছে না? করা তো দরকার। এনসিপি যখন জামাতে বিলীন হয়ে গেল, যেটা আমরা আগে থেকেই বলে আসছি, এনসিপি হচ্ছে জামাতের ব্যাকআপ টিম, বি বা সি কোন একটা নাম্বারের টিম। জামাত কখনোই তার সব ডিম একসাথে রাখে না, আলাদা আলাদা রাখে। যেমন কি জানি কয়, কোমলমতি সাধারণ শিক্ষার্থী বা আমরা সাধারণ জনগণ হিসেবে তারা যেহেতু আন্দোলন করে, নিজের দলের নামটা কইতে পারে না, ভাই বুঝেন। তারা আবার করে রাজনীতি, এই হয়েছে তাদের কলিজা। নিজের দলের নাম করলে যে মানুষের ঠ্যাঙ্গা নিল। জামাত, শিবির, ছাত্রী সংস্থা, এগুলো যে একটা গালি, বান্দির পুতের মতো একটা গালি, মানুষ এটা খুব ভালো মতো জানে। তারপরে দেখেন এরা বলতে পারে না, এখন মাঠে নেমে আসছে। নেমে আসার পরে এনসিপি জামাতে বিলীন হয়ে গেল, যারা রিজাইন করলো। কারণ যারা খুব ভালো মতো জানে আমি এখান থেকে নমিনেশন পাবো না, আমি জিতে এসে তারপর বসতে পারবো সরকারে, যদি সে জিতে আসে আর কি, এবং বা জামাত যদি সরকারে চলে আসে। যে কারণে ওরা তো সরাসরি বলতে পারে না যে আমরা মেয়েদের নমিনেশন দিব না। ওরা কি বলছে দেখেন, সারাক্ষণ একই ঢোল বাজাইতেছে। আপনি কি, আপনারা দুজনে হয়তো নোটিস করছেন ব্যাপারটা, যে জামাত নারীদের জন্য এই করবে সেই করবে, কোন জায়গায় ঝাল ঝাল করে ভুনা করে খাওয়াই দিতেছে সবাইকে নারীদের হৃদয় পাওয়ার জন্য। কিন্তু নারীদেরকে তারা আজকে এই লোকটার নাম কি ভুলে গেলাম, আমার মাথা আজকাল কাজ করতেছে না, তো যে খালি ডায়লগ গুলো মনে থাকে, কে কইছে এটি মনে থাকে না, কারণ সব শোরের চেহারাই এক। সে বলছে নারীদের, স্ত্রীদেরকে শাসন করার জন্য প্রয়োজন গায়ে হাত তোলাও সমস্যা, খুব একটা বড় সমস্যা না, এই টাইপের একটা কথা বলছে। জামাতের আমির বলতেছে 5 ঘন্টা কাজ করব, এমপ্লয়ার দিবে বেতন, বাকি 3 ঘন্টার বেতন সরকার দিবে। তারপর বলতেছে কি, আর এই ছেলেটার নাম কি, ও ডিম আক্তার বলতেছে মেয়েদের ঘর থেকে বের হইতে হবে না, আল্ট্রাসাউন্ড করার জন্য আমরা মেশিন আল্ট্রাসাউন্ড ওদেরকে পাঠিয়ে দিব। ভাই আমি বুঝলাম না যে বাংলাদেশে এত এত মেডিকেলে পড়ার পরেও মহিলা ডাক্তার খুঁজে পায় না, অনেকেই চায় না।
ছেলেদের দেখাইতে, মেয়ে ডাক্তার চায়, সেইখানে তোরা একটা মানুষ, স্পেশালি জামাত শিবিরের কথাই বলবো, ওরা তো গন্ডা গন্ডা বাচ্চা ছাড়া কিছু পয়দা করতে পারে না, যেহেতু তাদের উম্মত বাড়াইতে হবে টেকনিক্যালি, তো তাদেরকে একজনের ঘরে সারা 12 মাস তো আল্ট্রাসাউন্ড মেশিন পাঠাইতে হবে, পোর্টেবল মেশিন পাঠাইতে হবে, কিছু করার নেই, কারণ তাদের হবে। আমি কৃষি নিয়ে কিছু বলবো না, কৃষি নিয়ে আমাকে প্রশ্ন করবেন না আজকে, আমি কৃষি নিয়ে কিছু দেখিনি, আমি এসব দেখিনি। যেটা বলতেছিলাম, এরা এরা নারীদের নিয়ে এত ঢোল কেন বাইরাইতেছে আপনার মনে হয়? কেন? ওই যে নাহিদ ইসলাম আজকে যে আপনার ভাবির পোলারা, ফরিদ ভাইয়ের ভাবির পোলা নাহিদ ইসলাম যে আজকে বিটিভিতে ভাষণ দিছে, সে কোন ক্যাটাগরিতে ওইখানে ভাষণ দেওয়ার জন্য এলিজিবল হইছে আমার একটু জানতে মন চায়, তার ক্যাটাগরিটা কি? তারপর হচ্ছে আমাদের ভাবির পোলা কোটা? তারেক ভাবির পোলা কোটা? তারেক জিয়া ভাইয়া একদম টপ লেভেলের প্রোটোকল পাচ্ছে কোন হিসাবে, মানে কারণটা কি? বাংলাদেশে কোনোদিন দেখি নাই অপোজিশন এরকম প্রায়োরিটি পাইতে, সেফটি সিকিউরিটি পায়, কিন্তু এইরকম মনে করেন কি যেন আনঅফিসিয়াল হেড অফ দ্য স্টেট হয়ে ঘুরতেছে তারেক জিয়া। আপনারা খেয়াল করছেন এগুলা? মানেটা কি? নাহিদ ভাইয়া বলছে বাংলাদেশ কোনোদিন আফগানিস্তান হবে না। এই যে জামাত এবং এনসিপির একই ঢোল বাইরানো, আপনাদের কি সন্দেহ লাগে না এরা কেন বারবার এই ঢোলটা বেরাইতেছে যে আমরা এই হব না, সেই হব না, ফ্যান করবো না? আমি কলা খাইনি, আমি কলা খাইনি। মানে ওরা একই ঢোল বাইরে যেতেছে, একই ঢোল বাইরেছে। অপোজিশনে দেখেন ইলেকশনের কথা যেহেতু টানতে টানতে এই দূর আসছি, তারেক ভাইয়েরকেও একটু বলি, তারেক ভাইয়া বলতেছে আমরা ঢাকা শহরে 40টা খেলার মাঠ করব। আমি যেহেতু স্কিন কেয়ার সেল করি, আমার মাথায় প্রথমেই আসছে ভাইয়ার মাথাতে এত বড় একটা খেলার মাঠ, ভাইয়া তো ওইটাই সর্ট আউট করতে পারে নাই। ভাইয়া নারীদের আরেকটা কথা বলছে, ভাইয়া নারীদের জন্য আরেকটা কথা বলছে, সে কি জানি ম্যাটারনিটি লিভ উইথ পে 6 মাসের করে দিবে। এটা বাংলাদেশি সব সরকারি অফিসে আছে। মানে এটা তো মানে কি, এটা বহুত আগের গল্প। এটা 2013 সালে শেখ হাসিনা করে রেখে গেছে, এবং বেসরকারি অফিসগুলোতে 3 মাসের উইথ পে দেয়, বাকি 3 মাস উইদাউট পে দেয়। মানে এইটা কি এই লোকটা জানে না? 17 বছর সে ধরেন না হয় একটা রুমে বসেই পলিটিক্স করছে, আমাদের মতো সে নির্বাচনে ছিল। খুব ভালো কথা, দেশের যে আমরা বিকল্প আনবো, আগে শেখ হাসিনাকে তারাই, তারপর আমরা বিকল্পটা আনবো, বুঝছেন? বিকল্প কি অভাব আছে নি বাংলাদেশের? আমি কে তুমি কে বিকল্প, আমি কে তুমি কে রাজাকার, এই ডায়লগ ওরা দিছে না? তো দেখেন এদের বিকল্প হয়েছে চুম্মা আমির, যে সারাক্ষণ বলতেছে ঠাকুর ঘরে কে রে, আমি তো গলা খাই না। অপোজিশনে দেখেন কে আছে, আমরা আর মামুরার মধ্যে তারেক জিয়া আছে, যার মিনিমাম কোনো শিক্ষাগত যোগ্যতা নাই তো নাই। আচ্ছা ঠিক আছে, মানুষের শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাপা যায় না, আমি জানি জিনিসটা। তারপর দেখেন 17 বছর যে এই আশায় বসেছিল যে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় সে একদিন বসবে, প্রধানমন্ত্রী হবে, সে বাংলাদেশ নিয়ে মিনিমাম স্টাডিটাও করে নাই। শেখ হাসিনা দুর্নীতি খুঁজে বাইর করতে তো পারেন নাই তো নাই, সে শেখ হাসিনা যেসব কাজ করে রেখে গেছে এইগুলাও কি তারে বোঝানোর কেউ নাই? তার মেয়ে তো জাইমা মিনিমাম কিছু পড়াশোনা করছে। এখন আমাকে পক করবেন, আমাকে টানা বলতে দেন। এখন আমি ধরে নেই, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে কারণে যে এটা আসলে মনে হয় জাইমা না, এটা মনে হয় জাহ্নবী কাপুর, বুঝছেন? জাহ্নবী কাপুর ছাড়া এত বাজে অ্যাক্টিং কারো পক্ষে করা সম্ভব না। সে লো বাজেটে এখানে একটা ক্যামিও দিতে আসছে, যে কারণে দেখেন তারেক জিয়া এত ভুল বলতেছে, তারেক রহমান এত ভুল বলতেছে। সরি, জাইমা রহমান সে ব্যারিস্টারি পড়ছে নাকি শুনছি, সে তার বাপকে এইটুক ভুল ধরাই দিতে পারে না? আর বউ জোবাইদা রহমান সে বিশাল বিদুষী নারী, ডাক্তার মহিলা, সে তার জামাইকে রাইতের বেলা লাগানোর আগে বলতে পারে না যে এই হালার পো তুই আজকে স্টেজে গিয়ে এডি বল কয়ে তুই কালকে গিয়ে ঠিকঠাক মতো কথা কইস? এটা তার বউ মেয়ে তাকে শিখাইতে পারে না? আবার তার বউ পাবলিকলি বলে বেড়াচ্ছে ক্রমান্বয়ে নারীদের অংশগ্রহণ রাজনীতিতে নিশ্চিত করতে হবে। চোখ মারজি, বাকি মেয়েরা এত বছর কি করছে তুই দেখোস নাই? এক বেটির দাববানি খায় তো পলাই আসছিলি বিদেশ, তারপর আবার এটি কইতে শরমও লাগে না এখন? মানে তার শাশুড়ি যে পলিটিক্স করে গেছে বাংলাদেশে, এরপরে সে বলতে আসে যে ক্রমান্বয়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মানে এরা কি নিজেদের অস্বীকার করতেছে এখন? আমি আসলে বুঝে পাই না। এখন আপনার কি করবেন? কেন আমার গলা বেদনা করতেছে, আমি আর কথা কম না।
মানে একটারও অস্ত্র ধরা ঠিক নাই, একটারও অস্ত্রের অ্যালাইনমেন্ট ঠিক নাই। মানে এদেরকে যদি, মানে আমি যদি কোনোদিন সুযোগ পাই, বাংলাদেশ পুলিশকে আমি ট্রেনিং করাবো এই বিচগুলোকে। এগুলো এই যে যারা সশস্ত্র সালাম দিচ্ছে, আপনি জানেন কিনা জানি না, আজকে এই যে যারা পুলিশের অপারেশনে ছিল, এই যে পিটাপাটি করছে, এরা কিন্তু সব এই প্রেজেন্ট গভর্নমেন্টের নিয়োগ প্রাপ্ত। Yes. এবং আপনি এটি যদি আপনারা সামরিক লোক হইতেন তাহলে আপনারা বুঝতে পারতেন এখানে কতগুলো ভুল আছে, মানে কি পরিমাণ, এই যে বুট, কোন জায়গায় বুট থাকবে, কোন জায়গায় রাইফেলের বাট থাকবে, মানে এগুলো এগুলো প্রত্যেকটা, মানে একটা সশস্ত্র সালাম শিখতে একজন লোকের অন্তত 6 মাস লেগে যায়। তারপরে হচ্ছে সিনিয়র আইসা পাথার মধ্যে ঠাস ঠাস করে মারে। সালামটা সবচেয়ে নির্ভুল হইতে হবে। মানে আপনি আপনার অন্যান্য যা কিছু ভুল করতে পারেন, ভুল করেন, কিন্তু সশস্ত্র সালামটা নির্ভুল হইতে হবে। এই কারণে, কারণ সশস্ত্র সালামটা দেওয়া হয় প্রেসিডেন্টকে, সশস্ত্র সালামটা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে, সশস্ত্র সালামটা দেওয়া হয় আপনার শহীদ মুক্তিযোদ্ধাদের। মানে জুলাই যোদ্ধা, যেখানে আপনার এই অবকাশটা তৈরি হয়েছে যে পাবনায় অন্যের ঘরে আগুন দিতে গিয়ে যারা মরেছে তাদেরকে জুলাই যোদ্ধা বলা হয়েছে, যারা যশোরে 19 জন না 20 জন যাত্রাবাড়িতে রেপ করতে গিয়া মায়ের খায় শহীদ হয়েছে, সেটাও জুলাই শহীদ, সেও জুলাই শহীদ। দেখেন ফরিদ, আমি এখানে সবসময় একটি কথা বলি, সেটি হচ্ছে যে কেন ধর্ম এবং রাজনীতিকে আলাদা করতে হবে। কারণ আমার ব্যক্তিগত বক্তব্য আর মতামত দুই জিনিস, এটা বোঝেন। আমার নিজস্ব বক্তব্য হচ্ছে ধর্ম অত্যন্ত পবিত্র একটা জিনিস, সেই পবিত্র জিনিসের সাথে তুমি রাজনীতির মতো অত্যন্ত নোংরা একটা জিনিসকে তুমি মিক্স আপ করছো। ঠিক এই বিষয়টা হচ্ছে এরকম যে জুলাই যোদ্ধা বলে যে বিষয়টি বাংলাদেশে তৈরি করা হয়েছে, তাদের এরকমও মানে নিউজ একদম প্রকাশিত সকল ধরনের গণমাধ্যম, এমনকি বিদেশি গণমাধ্যমেও যেটা প্রুফ, সেটি হচ্ছে যে এরা অত্যন্ত অসভ্য এবং এরা ধর্ষণ করতে গিয়েও মরছে, তাদেরকেও জুলাই যোদ্ধা বানানো হয়েছে। তো তাহলে তো তাদেরকেও মানে আপনি ধর্ষকদেরও তো আপনি হচ্ছে সশস্ত্র সালাম দিতে পারেন। এবং যেটি দেখা গেছে যে যে সমস্ত জায়গায় আপনার যে লুটপাট গুলো, মানে যখন হচ্ছে গিয়ে ফায়ার ওপেন করেছে, একটি রাষ্ট্রের পুলিশ কখন ফায়ার ওপেন করতে পারে, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় যখন হচ্ছে গিয়ে আক্রমণের শিকার হয়, তখন হচ্ছে গিয়ে রাষ্ট্র ফায়ার ওপেন করার একদম সাংবিধানিক ভাবে, যদি ওইভাবেও না থাকে, তাদের যে রুল রেগুলেশন আছে সেখানে, তার মানে হচ্ছে গিয়ে তারা হচ্ছে ট্রেইটর, কোনো না কোনো ভাবে তারা ট্রেইটর, এবং রাষ্ট্র তাদেরকে ট্রেইটর হিসেবে সেখানে মানে চিহ্নিত করেছে। সেখানে এদেরকে আমি যদি ওই পক্ষের লোক হই, তারপরেও আচ্ছা ঠিক আছে, তারা ওই করছে, সেই করছে, অমুক করছে, তমুক করছে, তারা বাল ছিঁড়েছে, তাই বলে সশস্ত্র সালাম, তাই বলে সশস্ত্র সালাম কি মানে চোদায় আসে নাকি? সশস্ত্র সালাম কি চোদায় আসে? মানে না, জানি যে আপনি কোনটা বলতে পারেন, আমি আমার ব্যাকগ্রাউন্ড আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনি ক্ষুব্ধ হওয়ার কারণ হলো সশস্ত্র সালামের গুরুত্ব, দায়িত্ব আপনি আমাদের চাইতে 100 গুণ বেশি বুঝেন, কারণ আপনি এটা আমরা সো এইটা হচ্ছে গিয়েছিল রাষ্ট্রের সাথে এক ধরনের মশকরা, বাংলাদেশের এই মুহূর্তে 18 কোটি মানুষের সাথে মশকরা, মুক্তিযুদ্ধের সাথে মশকরা, এই দেশের মানে সার্বভৌমত্বের সাথে মশকরা। এই মশকরা করার অধিকার নেই, পেশার সাথে, এমন পেশার সাথে মশকরা, পেশার সাথেও মশকরা। এবং আমি একটা কথা বলে দিই, এই সশস্ত্র সালামের যারা অর্ডার করেছে, যারা আদেশ করেছে, যারা এখানে এই পবিত্র অস্ত্র তুলে, অস্ত্র শব্দটার সাথে পবিত্র কখনো যায় না, কিন্তু আমি এখানে পবিত্র বলবো, এই অস্ত্র দিয়ে আমার মাতৃভূমিকে স্বাধীন করা হয়েছে, সেইখানে আপনি এই মশকরা করতে পারেন না। এবং একটা জিনিস বলে দিলাম আমি, শেখ ফরিদ, ইন্দ্রা, দুইজনই মাথায় রাখবেন, এই সশস্ত্র সালামের সাথে জড়িত যারা, প্রত্যেকের বিচার করা হবে, প্রত্যেকের বিচার করা, প্রত্যেকে এটার জন্য দায়ী। ডক্টর ইউনূস থেকে শুরু করে সংবিধান লঙ্ঘনের কারণে যারা এই সশস্ত্র, প্রত্যেকের বিচার করা হবে, এই বাংলার মাটিতে বিচার করা হবে প্রত্যেকের। সরি, বলেন আপনি। ধন্যবাদ আপনাকে।
যে আসলে আপনি যেটা বলেছেন যে এই সশস্ত্র সালামের অপব্যবহারের দায় এদের বিচার হওয়া উচিত, আমরা আপনার সাথে একমত। আপনি ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ ছিল, কারণ আপনি পেশাদার ছিলেন, তাই আপনার কাছে এই বিষয়টা ভালোভাবে জানার কথা, তার জন্য আপনি ক্ষুব্ধ। আমি